দর্শক, এই রাতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24 নিয়মিত আয়োজন নিউজরুম সংলাপ অনুষ্ঠান। আপনাদের সঙ্গে আছেন প্লাবন রহমান। দিনের গুরুত্বপূর্ণ খবর ঘটনাগুলো এই মধ্যরাতের আয়োজনের মধ্য দিয়ে আমরা বিশ্লেষণ করার চেষ্টা করি। আমন্ত্রিত অতিথিরা খবর ঘটনাগুলো বিশ্লেষণ করেন। আজ আমাদের সঙ্গে একজন অতিথি আপাতত এখন আছেন, পরে আরও দুজন অতিথি যোগ দেবেন। শুরুতেই পরিচয় করে দিয়ে আজকের অতিথির সঙ্গে আছেন মনোরুল ইসলাম, সিনিয়র সাংবাদিক, দীর্ঘদিন ধরেই গণমাধ্যমের সঙ্গে যুক্ত। মনোরুল ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 এই নিয়মিত মধ্যরাতের আয়োজনে। এরপরে আমাদের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে সৈয়দ ইশতিয়াক রেজা, প্রধান সম্পাদক জিটিভি। আরও যোগ দেবেন ইলিয়াস খান, সাধারণ সম্পাদক জাতীয় প্রেস ক্লাব। নিশ্চয়ই আমরা খুব শীঘ্রই তাদের দুজনকে পাবো। আমরা আলোচনায় যেতে চাই মনোরুল ইসলাম, তার আগে দর্শকদের একটু জানিয়ে আসতে চাই যে বিষয়গুলো নিয়ে মূলত আমরা আলোচনা করতে চাই। প্রধান প্রধান খবর আজকের দিনে যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। আজ থেকে সারা দেশে লকডাউন, বন্ধ থাকছে গণপরিবহন, চলবে জরুরি সেবা, শেষ মুহূর্তে রাজধানী ছাড়ার হিড়িক, সব পথে তীব্র ভোগান্তি। অসংখ্য মানুষ আজকে ঢাকা ছেড়েছে। বিগত সময়ে যে সাধারণ ছুটি ছিল একটানা 60 দিনের বেশি, সে সময় অনেকে জীবন জীবিকার কারণে ভোগান্তিতে পড়ে রাজধানীতে। সেই অভিজ্ঞতা থেকেই এবার যে 7 দিনের লকডাউন দেওয়া হচ্ছে, অনেকেই ধারণা করছেন এই লকডাউন বাড়তে পারে, সে কারণে অনেকে কিন্তু ঢাকা ছেড়েছেন। এখনও বাড়ির পথে আসলে সাধারণ মানুষ। এ বিষয় নিয়ে আমরা আলোচনা করতে চাই। দুঃসংবাদ আছে এর পাশাপাশি। শীতলক্ষায় কার্গোর আঘাতে অর্ধশত যাত্রী নিয়ে লঞ্চ ডুবি নারায়ণগঞ্জে, 5 নারীর মরদেহ উদ্ধার, নদী পাড়ে হাহাকার। উত্তরে কালবৈশাখীর তাণ্ডব, 4 জেলায় নিহত 14, তার মধ্যে গাইবান্ধাই 10 জন নিহত হয়েছেন। শুরুর দিকে কালবৈশাখীদের এই তাণ্ডব, এ বিষয় নিয়ে আমরা আলোচনা করতে চাই। করোনায় একদিনে শনাক্ত 7,000-এর বেশি, মৃত্যু আরও 53, রোগীর চাপে হাসপাতালগুলোতে নাভিশ্বাস, সেবা বাড়ানোর চেষ্টা, লকডাউন বাড়ছে দেশে দেশে। এগুলো মূলত আমাদের আলোচ্য বিষয়। মনোরুল ইসলাম, আপনাকে দিয়ে শুরু করতে চাই। মনোরুল ইসলাম, আপনি জানেন যে 7 দিনের লকডাউন দেওয়া হয়েছে, সেখানে বেশ কিছু বিষয়ে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। নিশ্চয়ই বিষয়গুলো আপনার অবগত। এবারের যে লকডাউন দেওয়া হয়েছে আপাতত 7 দিনের, এই 7 দিন পর্যবেক্ষণ করে পরবর্তীতে সিদ্ধান্ত নেবে সরকার। এই লকডাউনের মধ্য দিয়ে আসলে কতটা করোনা নিয়ন্ত্রণ করা যাবে বলে মনে করেন, যতটা বিধিনিষেধ আপনি দেখছেন? ধন্যবাদ প্লাবন, আমাকে আপনাদের স্টুডিওতে আমন্ত্রণ করার জন্য। লকডাউনের বিষয়টি বাংলাদেশের মতো একটি দেশে আমি নীতিগতভাবে বর্তমান অবস্থায় লকডাউনের বিপক্ষে। কারণ লকডাউনের ফলে সাধারণত সাধারণ মানুষ, যারা গরিব এবং খেটে খাওয়া মানুষ, তারা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হন। যারা রুটি রুজির সংগ্রাম করেন, দিন আনে দিন খান, তাদের জন্য এই লকডাউন করোনার চেয়েও ভয়ঙ্কর আকারে তাদের কাছে আবির্ভূত হয়। আমি বলতে চাই যে এই লকডাউনের আগে কিছু প্রস্তুতি দরকার ছিল। যেমন আমাদের মতো দেশে লকডাউনের ফলে সাধারণ মানুষ যেভাবে ক্ষতিগ্রস্ত হন, ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে, উন্নত দেশগুলোতে কিছু না, উন্নত দেশগুলোতে লকডাউনের আগে তাদের সাধারণ মানুষগুলো যেন তাদের খাদ্যের নিরাপত্তা পায়, চিকিৎসার নিরাপত্তা পায়, তার ব্যবস্থা করেন। যেমন আমি আমেরিকাতে যেটা দেখেছি, যে লকডাউন হওয়ার শুরুতেই প্রতিটি বাড়ির দরজায় তাদের খাদ্য হাজির করা হয়েছে। সাধারণ মানুষ যেন ক্ষুধার্ত না থাকে, না খেয়ে না থাকে, সেজন্য তাদেরকে খাবার দাবার তাদের সরবরাহ করা হয়েছে। কিন্তু আমাদের দেশের যে সমাজ কাঠামো, অর্থনৈতিক কাঠামো এবং যে অর্থনৈতিক পরিস্থিতি, সেক্ষেত্রে সরকারের পক্ষ থেকে প্রত্যেক নিডি পিপুল, নিডি পরিবারের কাছে খাদ্য সরবরাহ করা কোনোভাবেই সম্ভব নয়। সুতরাং প্রিপারেশন না রেখে এই ধরনের হঠাৎ করে লকডাউন দেওয়া সাধারণ মানুষের জন্য প্রচন্ড ভয়ঙ্কর রূপে আবির্ভূত হবে। আমি মনে করি। কিন্তু মনোরুল ইসলাম, তাহলে বাংলাদেশের যে আপনি যে করোনার যে ঊর্ধ্বগতি দেখছেন, আজও 53 জন মারা গেছে, গত প্রায় 1-2 সপ্তাহ ধরে 5,000-এর বেশি সংক্রমণ, যেটি আজকেও রেকর্ড হয়েছে। গত 24 ঘন্টায় 7,000-এর বেশি রেকর্ড সংক্রমণ ধরা পড়েছে। এটি তো মানে খুব শিগগিরই কমার কোনো লক্ষণ। আপনি জানেন যে করোনা নিজে নিজে আসলে কমেও না, নিয়ন্ত্রণ করতে হয়। সেই জায়গায় যদি লকডাউন ছাড়া বিকল্প আসলে কি উপায় ছিল? এক্ষেত্রে আমি একটা কথা বলি, করোনার দ্বিতীয় ধাপ ঝড় যে আসছে, এটা কিন্তু আমরা অনেক এটা আগেই দিয়েছিলেন যে আর একটি আঘাত আসতে যাচ্ছে। সরকারের উচিত ছিল আগ থেকে একটা প্রিপারেশন রাখা। কিন্তু হঠাৎ করে, যেমন গত 3 দিন আগে, 2 দিন আগে হাজার হাজার মানুষ এই এমবিবিএস পরীক্ষার, মানে এমবিবিএস ভর্তি পরীক্ষার জন্য রাস্তায় দেখেছি, তাদের পিতামাতা, শত শত মানুষ রাস্তায়। সেখানে করোনার কি পরিস্থিতি ছিল, হঠাৎ করে তার একদিন পরে এই ধরনের লকডাউন দেওয়া কতটি সমীচীন হয়েছে। আমি একটা পয়েন্ট বলতে চাই, করোনার বিস্তারের ক্ষেত্রে 50 ভাগ, এটা ফাউসি, আমেরিকান এই করোনা বিশেষজ্ঞ, এই সংক্রামক রোগ বিশেষজ্ঞ ফাউসির মতে
করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যায় 50 ভাগ যদি আমরা ফেস মাস্ক এবং ডিস্টেন্স মেনটেন করি। সেক্ষেত্রে আমি একটা কথা বলতে চাই, বাংলাদেশের এত পপুলেশন, করোনা কন্ট্রোল করা খুবই কঠিন ব্যাপার। সেক্ষেত্রে যদি আমাদের দেশে কিন্তু করোনার যে ফার্স্ট মাস্কটা সেটা কিন্তু উৎপাদন করা কঠিন নয়, সেই ক্ষেত্রে আমরা যদি ব্যাপকভাবে মানুষের কাছে এই মাস্ক বিতরণ করতে পারতাম, পুলিশকে বলতাম যে আপনারা সাধারণ মানুষের কাছে ভালোবেসে আগ্রহ নিয়ে তাদের হাতে মাস্ক তুলে দিন। আমরা যদি ইভেন বিডিআর নামাতাম, বিডিআর এবং সেনাবাহিনী যদি নামাতাম, প্রত্যেকটা মানুষের হাতে যদি তারা খুব সদ্ব্যবহার, পিটিয়ে না, সদ্ব্যবহার করে ভালোবেসে তাদের হাতে মাস্ক হাতে তুলে দিতেন, দোকানির হাতে মাস্ক তুলে দিতেন, রিক্সাওয়ালার হাতে মাস্ক তুলে দিতেন, দেখতেন এটা কিন্তু এক রেভলিউশন হয়ে যেত, যার মধ্য দিয়ে এই দেশে 50% করোনা দমন করা সম্ভব হতো। মনিরুল ইসলাম, আমরা একটু একটা প্রতিবেদন দেখতে চাই যদি সুযোগ থাকে, লকডাউন রুলস ফাইনাল, যেটি যেসব বিধিনিষেধ আসলে আরোপ করা হয়েছে সেই বিষয়ে প্রতিবেদন, এটি সজল দাস করেছেন। এই প্রতিবেদনটি আমরা একটু দেখে এসে এই বিষয়ে নিশ্চয়ই আমরা আপনার সাথে আলোচনা করব। আমাদের সঙ্গে এরই মধ্যে যোগ দিয়েছেন সৈয়দ ইশতিয়াক রেজা, প্রধান সম্পাদক জিটিভি। সৈয়দ ইশতিয়াক রেজা, আপনাকে স্বাগত জানাচ্ছি নিউজ 24-এর এই নিয়মিত মধ্যরাতের আয়োজনে। আমরা শুরু করেছিলাম মনিরুল ইসলাম আপনাকে দিয়ে। সৈয়দ ইশতিয়াক রেজা, একটু আপনাকে আপনার কথা শুনে তারপর আমরা প্রতিবেদনটি দেখতে চাই। যতটা বিধিনিষেধ আপনি দেখছেন এই যে 7 দিনের লকডাউনে, নিশ্চয়ই আপনি অবগত, আমি নতুন করে বলতে চাই না, এই লকডাউনে মানে করোনা নিয়ন্ত্রণ কতটা সম্ভব হবে মনে করেন? একটু যদি এই বিষয়টা মাথায় নিয়ে বলেন যে আজকে যেভাবে মানুষ আসলে বাড়ি গেল, মানে স্বাস্থ্যবিধির সেখানে খুব বেশি বালাই চোখে পড়েনি, মাস্কও খুব বেশি পরা হয়নি, এর সঙ্গে যতটা যে উদ্দেশ্যে আসলে লকডাউন সেটি আসলে কতটা মানে বাস্তবায়িত সাধিত হবে বলে মনে করেন? ধন্যবাদ আপনাকে। আমি যেটা দেখলাম যে সরকার 2টা দিন হাতে রেখে যেভাবে লকডাউনটা দিয়েছে, তাতে করে যেটা হয়েছে, মানুষ ভিড় করেছে এবং বাড়ি যাওয়ার জন্য উপচে পড়েছে রেল স্টেশনে, বাস স্ট্যান্ডে, লঞ্চ টার্মিনালে। এবং এটা করতে গিয়ে 29 তারিখে জারি করা যে সরকারের 18 দফা নির্দেশনা ছিল, যেখানে জনসমাবেশকে নিরুৎসাহিত করা হয়েছে, সেটা উল্টো দেখলাম আমরা, ব্যাপক আকারে জনসমাগম হয়েছে। তার মধ্যে আবার দেখেন দোকানদাররা কিন্তু, মার্কেটের লোকজন তারা আবার বিক্ষোভ করেছে, রাইড শেয়ারিং এর লোকজন বিক্ষোভ করেছে। এবং আপনি বইমেলা খোলা রাখছেন কিন্তু দোকান মার্কেট বন্ধ রাখছেন, আপনি গণপরিবহন বন্ধ রাখছেন কিন্তু আবার বলছেন যে এটা খোলা থাকবে সেটা খোলা থাকবে। আমার কাছে মনে হয় যে পুরো বিষয়টি একটু ভাবে কিংবা খুবই হেফাজত ওয়েতে করা হয়েছে, যেটার কারণে যেটা হলো যে মানুষ এখন যেটা হলো যে ঢাকা থেকে অর্থাৎ কেন্দ্র থেকে রোগটাকে প্রান্তে নিয়ে গেল বয়ে, যেটা আগে একবার হয়েছিল আমরা দেখেছিলাম। এই আগের বারও কিন্তু 2 দিন হাতে রেখে মানুষকে সুযোগ দেওয়া হলো, এবারও কিন্তু তাই হলো। ফলে সামগ্রিকভাবে আমি বলবো যে লকডাউনের যে প্রিন্সিপাল, সেটা তো 14 দিন হতে হয়, 7 দিনের লকডাউন পৃথিবীর কোথাও হয়নি। এবং আজকে বাংলাদেশে কেন 7 দিনের দেওয়া হলো, আবার যেটা দেওয়া হলো সেটাও একটা হাফ হার্টেড এবং আমি বলবো হেফাজত লকডাউন। আমি যেটা বলতে পারি, এটা WHO প্রটোকল মেনে যে লকডাউন, সেটা হয়তো হয়নি, পারেন এটি বাংলাদেশ ভার্সন লকডাউন হয়েছে, এটার আসলে সাইন্টিফিক কোনো রিজন আছে বলে আমি মনে করি না। এই যে লকডাউন, তাতে করে কি আপনার মনে হয় যে করোনা সংক্রমণ কমবে বলে মনে হয়? মানে যেভাবে করোনা সংক্রমণের কিছু জায়গায় তো ধরেন যে বিধিনিষেধ আরোপ করা হয়েছে, যেমন বিনোদন কেন্দ্র, পর্যটন কেন্দ্র, এগুলোর কারণে কিছুটা তো স্বাভাবিক কারণে একটা হয়তো সংক্রমণকে এরেজ করা যাবে, কিন্তু মানুষের মুভমেন্টটা যেভাবে আমরা উৎসাহিত করলাম, সেটার মাধ্যমে করোনা খুব একটা নিয়ন্ত্রণে আসবে বলে মনে হয় না। এটা আপনার একটা কৌশলটা কি, আপনি সংক্রমণ যদি প্রতিরোধ করতে চান, আপনার কৌশলটা কি, স্ট্র্যাটেজি কি, সেটা কি জনগণের কাছে পরিষ্কার হয়েছে? জনগণকে সাথে নিয়ে, জনগণকে সম্পৃক্ত করে আপনি এটা করবেন। কিন্তু 12 মাস আগে করোনা যখন প্রথম আসলো, তখন যে সমস্যা, সেই একই সমস্যা, অর্থাৎ আইসিইউ নাই, অক্সিজেন নাই, হাসপাতালে বেড নাই, এটা নাই সেটা নাই, সেই চিত্রটা সেম। কোনো উন্নয়ন দেখতে পাচ্ছেন? উন্নয়ন একটা জায়গায় হয়েছে, সেটা হলো ডাক্তাররা নিজেরা প্রোটোকলটা অনেক বেশি বুঝতে পেরেছেন, তারা এখন চিকিৎসাটা দিতে পারছেন। কিন্তু রোগীর সংখ্যা যদি এরকম হয়ে যায়, যেটা স্বাস্থ্যমন্ত্রী নিজে বলছেন যে একটা সময় হয়তো আসবে যে ঢাকা শহরটাকে হাসপাতাল বানিয়ে ফেললেও লাভ হবে না, তাহলে সেই জায়গাটায় আমরা নিয়ে যাচ্ছি কেন? এবং আমার কাছে মনে হচ্ছে যে আমরা পুরো সিচুয়েশনটাকে প্রেডিক্ট করতে পারিনি, যেই কারণেই কিন্তু আজকে 12 মাস পরে এসেও কিন্তু আমাকে একই কথা, একই রকমের সিনারিওর ভিতরে হাবুডুবু খেতে হচ্ছে। আমরা এত বড় একটা জনস্বাস্থ্য সমস্যা, কিন্তু জনগণকে কোনোভাবেই কোনো জনবার্তা দিতে পারিনি, জনযোগাযোগ স্থাপন করতে পারিনি, জনগণকে কোনোভাবেই সম্পৃক্ত করতে পারলাম না।
পুরো প্রক্রিয়াটা একটা হেফাজত, আপনি জীবন বাঁচাবেন, জীবিকা বাঁচাবেন, খুবই কাব্যিক কথাবার্তা বলছেন। আবার এদিকে খুব বিমূর্ত কথা বলছেন যে আপনি স্বাস্থ্যবিধি মেনে চলবেন এবং আপনি সীমিত পরিসরে সবকিছু করবেন। করোনা সীমিত পরিসরে কিছু আছে নাকি? অবস্থা তো একটাই, আপনাকে মানুষকে দূরে রাখতে হবে সংক্রমণ থেকে। পৃথিবীর কোথায় সমস্ত শব্দ পেয়েছেন? মানে কিছু কাব্যিক আর কিছু বিমূর্ত কথা দিয়ে আসলে করোনা নিয়ন্ত্রণ করা যায় না আসলে। আমরা একটু ছোট্ট প্রতিবেদন মানে কি ধরনের বিধিনিষেধ থাকছে যারা এই সঙ্গে আমাদের সঙ্গে এখন দর্শক আছেন একটু দেখে আসতে চাই। লকডাউন রুলস ফাইনাল, আপনার সজল দাস প্রতিবেদনটি করেছেন। করোনা সংক্রমণ বিস্তার রোধে আজ সকাল 6টা থেকে পরবর্তী 7 দিনের জন্য শর্ত সাপেক্ষে সার্বিক কার্যাবলী ও চলাচল নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার। রোববারে সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রতিবেদনটি একটু দেখে আসবো কি আছে নির্দেশনায় সরকারের লকডাউনে। হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ। এই পরিস্থিতিতে কদিন ধরেই জরুরি পদক্ষেপের কথা বলছিল কোভিড-19 বিষয়ক জাতীয় পরামর্শক কমিটি। পরিস্থিতি বিবেচনায় চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার সকাল 6টা থেকে পরবর্তী 7 দিনের জন্য চলাচল ও কাজে নানা নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রজ্ঞাপনে বলা হয়েছে এই সময়ের মধ্যে সব ধরনের গণপরিবহন বন্ধ থাকবে। তবে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না উৎপাদন ও সেবায় নিয়োজিত গণপরিবহনের ক্ষেত্রে। কাজ করবেন আইন শৃঙ্খলা রক্ষা ও জরুরি সেবা কাজে নিয়োজিত ব্যক্তিরা। শুধু জরুরি কাজ করবে সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত অফিস, আদালত ও বেসরকারি অফিস। এক্ষেত্রে ব্যবহার করতে হবে নিজস্ব পরিবহন। চলবে শিল্প কারখানা ও নির্মাণ কাজ। কর্মীদের নিজস্ব ব্যবস্থাপনায় আনা নেওয়া করবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান। সন্ধ্যা 6টা থেকে সকাল 6টা পর্যন্ত অতি জরুরি কাজ ছাড়া কোনোভাবেই বাড়ির বাইরে যাওয়া যাবে না। খোলা থাকবে রেস্তোরাঁ, কিন্তু খেতে হবে বাসায় নিয়ে। বন্ধ থাকবে শপিং মল, তবে কেনাকাটা করা যাবে অনলাইনে। সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত খোলা থাকবে কাঁচা বাজার। আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে প্রজ্ঞাপনে। প্রজ্ঞাপন জারির আগে লকডাউনের নির্দেশনা তুলে ধরেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরও। মাস্কটা যেভাবে পরা সেভাবে পরে না, এই অবস্থা ঢাকা শহরে নিত্যদিনের চিত্র। হাটে বাজারে সর্বোচ্চ এই চিত্র বা নির্দেশনা সবাই যাতে অক্ষরে অক্ষরে পালন করে, তা না হলে লকডাউন দিয়ে কোনো লাভ নাই। লকডাউনের সময় স্বাস্থ্যবিধি মেনে প্রতিদিন সকাল 10টা থেকে 12:30টা পর্যন্ত সব ব্যাংকিং কার্যক্রম চালু রাখার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সজল দাস, নিউজ 24, ঢাকা। জি, মনোরুল ইসলাম একটু আসতে চাই। মনোরুল ইসলাম, এখানে যেটি বলা হয়েছে যে শিল্প কলকারখানা নির্মাণ কাজ চলবে, কর্মীদের নিজস্ব ব্যবস্থাপনায় আনা নেওয়া করবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান। সন্ধ্যা 6টা থেকে সকাল 6টা পর্যন্ত অতি জরুরি কাজ ছাড়া কোনোভাবে বাইরে যাওয়া যাবে না। রেস্তোরাঁ খোলা থাকবে, কিন্তু খেতে হবে বাসায় নিয়ে। শপিং মলও বন্ধ থাকবে। বিষয়টি হচ্ছে যে আগের সাধারণ ছুটির যদি অভিজ্ঞতা নিশ্চয়ই আবার মনে আছে, এগুলো আসলে দেখভাল করবে কে? ধরেন আমি যদি পোশাক কারখানার কথাই বলি, সেখানে তো হাজার হাজার শ্রমিক কাজ করেন। হ্যাঁ, সেই জায়গাটাই এই যে স্বাস্থ্যবিধি মেনে তাদেরকে নিজস্ব গণপরিবহনে নিয়ে আসা, এটা তো একটা বড় চ্যালেঞ্জের বিষয়। এটি আসলে মানে দেখভাল করাটাও কতটা চ্যালেঞ্জ বাংলাদেশের বাস্তবতায়, কতটা কাজে আসবে মনে হয়? মনোরুল ইসলাম। ধন্যবাদ প্লাবত। আমি মাননীয় মন্ত্রী ওবায়দুল কাদেরের একটি সেন্টেন্সের মধ্যে দিয়ে শুরু করতে চাই। ওবায়দুল কাদের ভাই বললেন যে লকডাউন দিয়ে কোনো লাভবান হবে না। এই বিষয়টি কি আমাদেরকে ভাবিয়ে তুলছে যে সামাজিক আন্দোলন, সামাজিকভাবে মানুষকে যদি আমরা সচেতন না করতে পারি, তাহলে এই লকডাউন কাজ হবে না। এবং মানুষ ক্ষুধায় তার জীবন বাঁচার তাগিদে করোনাকে প্রথমভাবে দেখবে, নাকি তার পেটের ক্ষুধা মেটানোর বিষয়টাকে প্রথমভাবে দেখবে? পেটের ক্ষুধা থাকলে সে কিন্তু রাস্তায় নামবেই। সুতরাং মানুষকে রাস্তায় নামবে। মানুষকে যদি আমরা সচেতন করতে পারি যে আপনি যদি বা আপনারা যদি মাস্কটি ঠিক মতো না পরেন, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন না করেন, আপনি যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছেন, অন্যকেও ক্ষতিগ্রস্ত করছেন। সুতরাং এই সামাজিক বিষয়টিকে প্রত্যেকটি ঘরে ঘরে পৌঁছে দেওয়া, প্রত্যেকটি মানুষের মনে পৌঁছে দেওয়া, কিভাবে দিবেন? এটা কি পুলিশ দিয়ে পিটিয়ে দিবেন? বলছেন কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কিভাবে? বলা হচ্ছে যে এটা বাধ্য করা হবে। নো, এইভাবে একটা সামাজিক আন্দোলন, সামাজিক সচেতনতা তৈরি করা সম্ভব না। আমি পূর্বের কথাই বলে আসছি, মানুষের কাছে যেতে হবে, ভালোবাসা নিয়ে যেতে হবে। এক হাতে ভালোবাসা, সম্মানের সাথে তাদের সাথে অ্যাপ্রোচ করা, আর এক হাতে থাকবে মাস্ক। পুলিশকে দিয়ে তাদের কাছে পৌঁছান, বিডিআরকে নামান,
বিডিআরকে নামাবেন মানুষ পিটানোর জন্য না, বাধ্য করার জন্য না, তাদেরকে উদ্বুদ্ধ করার জন্য, তাদেরকে বোঝানোর জন্য। প্রয়োজনে আমাদের সেনাবাহিনী কিন্তু জাতীয় দুর্যোগে ব্যাপক অবদান রাখে, তারা কিন্তু ব্যাপক ভূয়সী কাজ করে থাকে। তাদেরকে মাঠে নামান, মানুষের কাছে যান। আমি একটা এক্সাম্পল দিই, একজন রিক্সাওয়ালা হাতে যদি আপনি এক প্যাকেট মাস্ক হাতে দেন এবং তাকে যদি সুন্দরভাবে বুঝিয়ে বলেন, ভাই মাস্কটা আপনি পরুন, আপনার রিক্সায় যে উঠবে তাকেও এই নতুন মাস্কটি দিন, সেই প্যাসেঞ্জার কিন্তু লজ্জার খাতিরে হলো মাস্কটা নেবে এবং মাস্কটি পরবে। জি। এই কার্যকারিতা যদি 50% হয় তাহলে আমাদের দেশে কিন্তু 50% করোনা ভাইরাস কন্ট্রোল করা সম্ভব। সুজিত সেক্রেটারি, কিন্তু সাধারণ মানুষ তো এখন অনেকটাই জানেন যে কি কি করলে আসলে মানে করোনা থেকে একটু হলেও দূরে থাকা সম্ভব। মানুষ তো আসলে মানছে না। সরকারের পক্ষ থেকে আসলে কি খুব বেশি কিছু এখানে করার আছে? আমি একটু এই জায়গায় যোগ করি, কারণ এই যে একটি প্রতিবেদন দেখছিলাম যে এখন করোনার সংক্রমণ বাড়ার সঙ্গে সঙ্গে আবারও মাস্কের দাম দ্বিগুণ হয়ে গেছে, ওষুধের দাম বেড়ে গেছে, স্যানিটাইজারের দাম বেড়ে গেছে। এই সব জায়গায়ও কি নিয়ন্ত্রণ করার দরকার আছে বলে মনে করেন কিনা? একই সঙ্গে এই যে মানুষ যাতে ঘরে থাকে, বিশেষ করে নিম্নবিত্ত মানুষ যারা দিন আনে দিন খায়, তাদের জন্য কি ধরনের ব্যবস্থাপনা দরকার? কতটা ব্যবস্থাপনা দেখছেন? না দেখেন, প্রথমে আমি আপনার এই কথাটা বলি, দিন আনে দিন খায় যারা আছে অথবা যাদের প্রতিদিনকার প্রয়োজন আছে, এই তালিকাটা তো আপনাকে আগেই করতে হতো, তাই না? জি, লকডাউন দেওয়ার আগে জি। সেইখানে তো আপনি সেই তালিকাটা, তাহলে এটা যে খুব বড় একটা তালিকা হতো আমার কাছে তা মনে হয় না। বাংলাদেশের এখন অর্থনৈতিক অবস্থাটা যে জায়গায় আছে, যে আগের মতন একটা কিছু হলেই যে মানুষ না খেয়ে মরে যায় তা কিন্তু না। বাংলাদেশ এখন সেই জায়গাটাই নাই। বাংলাদেশের ইকোনমি এখন আগের চেয়ে অনেক বেশি শক অ্যাবজর্বিং এবিলিটির জায়গায় আছে বলে আমি মনে করি। দ্বিতীয় হলো যে মানুষ মানছে না, মাস্ক পরছে না ইত্যাদিতে। আসলে মানুষকে তো একটা ধারণা কর্তৃপক্ষের জায়গা থেকেই দেওয়া হয়েছিল যে আমরা করোনাকে জয় করে ফেলেছি, আমাদের মৃত্যু কম, আমাদের সংক্রমণ কম। সুতরাং এই যে এরকম একটা জায়গা থেকে আপনি সব খুলে দিলেন, আপনি বিপণী বিতান খুলে দিয়েছেন, মার্কেট খুলে দিয়েছেন, গণপরিবহন খুলে দিয়েছেন, আপনি পর্যটন কেন্দ্র সমূহ খুলে দিয়েছেন, আপনি কারখানা খুলে দিয়েছেন, সবই তো খুলে দিয়েছেন। আপনি কোথাও তো কোনো বাংলাদেশে একদিনের জন্য তো কোথাও লকডাউন হয়নি। আগামীকাল থেকে যদি হয় তাহলে আমরা সেটা দেখতে পাবো। এই যে মানুষকে বরং আমরা চেষ্টা করেছি বলতে যে আমরা করোনাকে জয় করেছি, আমরা করোনাকে বিদায় করে ফেলতে সক্ষম হয়েছি। এবং করোনার শুরু থেকে নমুনা পরীক্ষার জালিয়াতি থেকে শুরু করে পিপি, মাস্কের দুর্নীতি ইত্যাদির বাইরে সবচেয়ে ভালো জায়গাটা ছিল যে আমরা টিকাটা সুন্দরভাবে অ্যারেঞ্জ করতে পেরেছিলাম। এখন সেটার উপরে ভরসা করে মানুষ কি করেছে, যারা প্রথম ডোজ নিয়েছে তারা আবার অত্যন্ত হেয়ালি আচরণ করেছে। তারা মনে করছে আমি তো প্রথম ডোজ নিয়েই ফেলেছি, আমি বুঝি আরো মুক্ত হয়ে গেলাম সব দিক থেকে। আমি যেটা শুরুতেই বলেছি, আপনি অনেক অনেক বেশি পাবলিক মোবিলাইজেশন করতে পারেন, পিপল মোবিলাইজেশনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমাদের পাশে ভিয়েতনাম কেন পারলো তারা? চীন কি করে বলো? চীনের যে টিমটা এসেছিল তারা যে কিছু উপদেশ দিয়ে গিয়েছিল সেটাকে আমরা শুনেছি। ইউনিসেফ 30টা হাই লেভেল অক্সিজেন ফ্লোর সেন্টার করতে বলেছিল, এক বছরে মাত্র একটা হয়েছে। কেন বাকিগুলো হলো না কেন? প্রধানমন্ত্রী একনেকের সবাই বলেছিলেন সমস্ত সরকারি হাসপাতালে আইসিইউ হবে, হলো না কেন? সেই জবাব দিতে হয় কোথায়? শুধু তো মানুষকে বলাটা কিন্তু অনেক সহজ। মানুষ কখন মানে? যখন মানুষ দেখে যে রাষ্ট্র তার সাথে আছে, রাষ্ট্র সুন্দর করে সরকার তার সাথে, সেই কথাগুলো বলছে। আমরা এখানে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ থেকে শুরু করে জি। পরামর্শ কমিটির কাউকে কিন্তু তাদের কথা শুনছি বলে, অন্তত তারাই নিজেরাই বারবার বলছেন যে তাদের পরামর্শ শুনছে না কমিটি, সরকার শুনছে না। পুরোপুরি লকডাউনের পরামর্শ তো দেয়া হয়নি যারা আসলে কারিগরি কমিটিতে আছেন, পরামর্শ লকডাউন কমিটিতে নেশনওয়াইড হবে না এখানে। কারণ হলো আপনাকে যেখানে সংক্রমণ বেশি জোন ওয়াইজ সেখানে আপনি লকডাউন করবেন। আপনি তো জোনিংটাও করেন নাই। আসলে কোথায় সংক্রমণ বেশি, কোথায় সংক্রমণ করা, সেই তথ্যটাও তো আমার কাছে না। আর যে প্রশ্নটা আপনি করলেন যে মাস্কের দাম বেড়ে যাচ্ছে, সুযোগটা সবাই নিচ্ছে এখানে। আমার এখানে কমিউনিটি মোবিলাইজেশনের জন্য তরুণদেরকে 10 টাকা দিবেন নাকি কোটি টাকার আইসিইউ মেশিন কিনবেন? দেখেন তাড়াতাড়ি কোটি টাকার আইসিইউ মেশিনটা কেনা হবে, সেটা ইনস্টল করতে গিয়ে আরো দুর্নীতির আশ্রয় নেওয়া হবে। অথচ আমরা অনেক কম খরচে কিন্তু তরুণদেরকে, হেলথ ওয়ার্কারদেরকে দিয়ে মানুষের মাঝে ব্যাপক মোবিলাইজেশন করতে পারতাম। আমরা ফিল্ড হাসপাতালের দিকে নজর দেইনি, কিন্তু আমরা কিন্তু অনেক বড় বড় মেশিন কেনার দিকে আগ্রহী হয়ে পড়েছি, টেন্ডারবাজি করার চেষ্টা করেছি। অর্থাৎ পুরো চক্রটা বাংলাদেশের একটা মুনাফাখোর সাইকোলজি আছে, যে যেখানে পারে যখন যেখানে পারে মানুষের মাথা কেটে খাওয়ার চেষ্টা। এই যে এখানে দেখেন গণপরিবহনে 60% ভাড়া বাড়িয়ে দিয়েছেন, অর্ধেক সিটে চলবে, মানুষ কিভাবে অফিসে যাবে সেটার চিন্তা করে নাই। কিন্তু এখানে কিন্তু ঠিকই সেই মুনাফাখোরদেরকে মুনাফা
লুটিয়ে দেওয়ার একটা চেষ্টা কিন্তু জি। হয়েছে। সাধারণ মানুষের ভাবনাটা কিন্তু কোথাও ছিল না। এই জায়গাগুলোই হলো বড় সংকটের জায়গা আমার কাছে মনে হয়। মানুষ আসলে এই কৌশলের সাথে, করোনা মোকাবেলার কৌশলের সাথে ইনভলভই হতে পারেনি। অনেক ধন্যবাদ সৈয়দ ইশতিয়াক, যা গুরুত্বপূর্ণ বিভিন্ন কথা আপনি বলেছেন। ইলিয়াস খান এর মধ্যে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন, সাধারণ সম্পাদক জাতীয় প্রেস ক্লাব। ইলিয়াস খান, আপনাকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত মধ্যরাতের আয়োজনে। আমরা আলোচনা করছিলাম এখন যে লকডাউন দেওয়া হচ্ছে সেই বিষয় নিয়ে আলোচনা করছিলাম। আপনার কাছে যে বিষয়টি জানতে চাই, আপনার নিশ্চয়ই গত বছরে মার্চ মাসের পরে আসলে করোনা মোকাবেলায় টানা ৬৬ দিনের যে সাধারণ ছুটি ছিল এবং এবারের যে ৭ দিনের লকডাউন, মানে মিল অমিল কোথায় কোথায় দেখছেন, পার্থক্য কোথায় কোথায় চোখে পড়ছে? ইলিয়াস খান, একটু যদি আনমিউট করেন, আপনার কথা শুনতে পাচ্ছি না মনে হয়। জি, একটু কাইন্ডলি যদি আনমিউট করেন। জি, এখন শুনতে পাচ্ছি। গতবার সমন্বয়হীন ছিল, এবার সমন্বয়হীন। গতবার দেখলেন যে একবার গার্মেন্টস খুলে দেওয়া হলো, সব লোক পিঁপড়ার মতো ঢাকা আসলো গার্মেন্টস জব করেন। আবার তাদেরকে বলা হলো যে না, কালকে থেকে গার্মেন্টস বন্ধ, বিরাট অংশ। কিন্তু এবার আপনি দেখুন যে গার্মেন্টস খোলা, অফিস আদালত খোলা, অথচ গণপরিবহন নয়। যার বাসা মিরপুর, তিনি ছোট চাকরি করেন মতিঝিল সরকারি অফিসে, তিনি কিভাবে আসবেন মতিঝিল? তার কি প্রাইভেট কার আছে, প্রাইভেট ট্রান্সপোর্ট আছে? তারপর ধরুন ৫,০০০ গার্মেন্টস আছে, সব গার্মেন্টস ওয়ার্কারদের কি বাসা কি গার্মেন্টস এর সঙ্গে? তিনি কিভাবে যাবেন? এসব বিষয়ে কোনো চিন্তা ভাবনা করেন নাই। বইমেলাটা খোলা রাখা হচ্ছে, বইমেলা বলা হচ্ছে টাইম কমিয়ে দেওয়া হয়েছে ১২টা থেকে ৫টা পর্যন্ত। এটা তো আরো সমস্যা হচ্ছে, কারণ ১২টা থেকে ৯টা পর্যন্ত যে মানুষ যেত একসঙ্গে, এখন তারা বইমেলা ঢুকবে, বরং এতে আরো ভিড় বাড়বে বলে। বইমেলা নিয়ে তো অনেক সমালোচনা হচ্ছে। ধরেন মানে শিক্ষা প্রতিষ্ঠান খোলা হলো না, আপনার সবকিছু স্বাভাবিক ছিল, এবং যখন আপনার করোনা সংক্রমণ বাড়া শুরু হলো, দ্বিতীয় দফার ধাক্কা শুরু হলো, জীবন মরণের প্রশ্ন, তখন আসলে কি বইমেলাটা খুব জরুরি ছিল? এবং এখনো সেটি চলছে। বইমেলা জরুরি ছিল, বইমেলা তো জরুরি ছিলই না। আপনি দেখবেন যে আজকে আমি একটু আগে একটা প্রোগ্রামে বলেছি যে প্রকাশকদের চাপে এখন মেলা চালিয়ে হচ্ছে। এখন তো শুধু করোনা না, আজকে যেমন কালোবৈশাখী ঝড় হয়েছে অনেক জায়গায়, ঢাকায় অনেক জায়গায় হয়েছে, এটা তো মেলা উপযুক্ত সময় না, আমরা জানি। তারপর ধরুন আরেকটি বিরাট সংকট হয়েছে, ৩ দিন আগে লকডাউন এক ধরনের ঘোষণা করা হয়েছে যে সোমবার থেকে লকডাউন হবে। এর ফলে কি হলো, দক্ষিণাঞ্চল সহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যারা মানুষ রয়েছে তারা আজকে তারা বাড়ি যাওয়ার জন্য মরণপণ লড়াই করেছে, কাল করেছে, আজকে করেছে, অতিরিক্ত যাত্রী হয়ে। এটা হয়েছে কি, এর ফলে ঢাকায় যারা ছিলেন তারা গ্রামে গিয়ে করোনা সংক্রমণের একটা সম্ভাবনা থাকবে। কারণ আমরা গ্রামে দেখেছি আমি যে এই করোনার মধ্যেও কেউ কিন্তু মাস্ক পরছে না, ন্যূনতম সচেতনতা তার মধ্যে নাই। এবং এক ধরনের আছে, কি বলে যে ধর্মীয় কুসংস্কার, অনেকে বলছেন যে আমরা মুসলমান, আমাদের করোনায় অনেকেরই কিছু হবে না। এটি কিন্তু আসলে সত্য না। মানুষকে সচেতন করা হবে, যে মানুষের এখানে সম্পৃক্ত করতে হবে, যে সচেতনতা মূল বিষয় এসছে, সচেতনতা হচ্ছে মূল বিষয়। মানুষ সচেতন না হলে কিন্তু করোনা আমরা কন্ট্রোল করতে পারবো না। ইলিয়াস খান, যেটি আসলে বলা হচ্ছে শুরু থেকে যে আপনার ১ বছরের বেশি অতিবাহিত হয়ে গেল করোনার কাল, বাংলাদেশের কথা যদি বলি ৮ মার্চ থেকে এবছরের ৮ মার্চ পার হয়ে গেছে। সেই জায়গা থেকে ১ বছরে কতটা অভিজ্ঞতা অর্জন করেছে বাংলাদেশ মনে করেন? এই যে বিভিন্ন পদক্ষেপ এখন দেখছেন, তাতে করে কি মনে হচ্ছে আমরা আসলেই কতটা অভিজ্ঞতা, কিংবা আগের যে অভিজ্ঞতাগুলো রয়েছে সেগুলো কতটা কাজে লাগাতে পারছি? অভিজ্ঞতা কিছুই হয়নি, মানুষের ভয়টা কমে গেছে। যেমন গতবার যেরকম ভয় ছিল, সবাই স্বাস্থ্যবিধি মেনে চলার চেষ্টা করছে, এবার আর কোনো ভয় নেই মানুষের মধ্যে। যেমন প্রথম দিকে মনে আছে, নিশ্চয়ই আপনারা মনে আছে, যে রাস্তাঘাটে কোনো মানুষ দেখা যেত না, এবার কিন্তু মানুষ ন্যূনতম কেয়ার করছে না, সরকার তো করছে না। কারণ আপনি অফিসের দ্বারা খোলা রাখছেন, ব্যাংক খোলা রাখছেন, আর্থিক প্রতিষ্ঠান খোলা রাখছেন, গার্মেন্টস খোলা রাখছেন, আপনি সবকিছু খোলা, শুধু পাবলিক ট্রান্সপোর্ট বন্ধ করে দিলেন। এটা অ্যাবসার্ড। আমার বাসা মিরপুরে, আমি প্রেস ক্লাব এসে ব্যাংক থেকে টাকা তুলবো, ধরুন যে অনলাইন ব্যাংকিং সে ব্যাংকে নাই, আমি কিভাবে তুলবো, আমি কিভাবে আসবো? এটি গভীর সংকটের বিষয় না? এগুলো মানুষের মাথায় রাখতে হবে, যে সরকারের, প্রশাসনের মাথায় রাখতে হবে। এবং প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, রাজনৈতিক কর্মী সবাই মিলে একটা ভলান্টিয়ারের মতো স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে কিন্তু এই কাজটা করতে হবে। মানুষকে সচেতন করতে হবে, পাড়ায় মহল্লায় গ্রামে গ্রামে গিয়ে প্রয়োজন হলে
জি কিন্তু সরকার আমরা একটু জি অনেক ধন্যবাদ ইলিয়াস খান। আমরা একটু মনোরুল ইসলাম আপনার কাছে আমি একটু কথা বলি জি, please, মানে যে please. এই যে বইমেলাটা দেখেন আজকে এত মানে যেভাবে করা হলো, প্রথমত আমি ফেব্রুয়ারি মাসে করতে পারলেন না, আপনি মার্চ মাসে এসে করার চেষ্টা করলেন। ডিজিটাল বাংলাদেশে প্রকাশকরা এবং বাংলা একাডেমি একটি জাতীয় প্রতিষ্ঠান, সংস্কৃতি মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে আমরা একটা ডিজিটাল মেলা করতে পারলাম না, তাহলে আমাদের সক্ষমতাটা কোথায় গেল? আমি তো মনে করি বাংলাদেশের প্রকাশনা জগতের সবচেয়ে ব্যর্থতার চিত্রটা পরিস্ফুটিত হলো এটার মাধ্যমে, যে আমরা করোনার মধ্যে একটা মানুষকে টেনে নিয়ে মাঠে নিয়ে গেলাম, অথচ আমরা তো সেই চেষ্টাটা তাতে করে এদের প্রাতিষ্ঠানিক দক্ষতা সক্ষমতাটা প্রকাশিত হতে পারতো, যে একটা ডিজিটাল বইমেলা যদি তারা করতেন, অনেকে তো বই বেচাকেনা এখন হারও ভালো, অনেকগুলো অনেক বেশি বেচাকেনা হতে পারতো, তারা কিন্তু এটা করলেন না। শুধু তাই না, সন্ধ্যায় আমার সাথে একজন প্রকাশক সমিতির সভাপতি ছিলেন, তিনি এতটাই নন ডিজিটাল, তিনি যুক্তই হতে পারলেন না, তার নিজের চেহারাটাই পরিষ্কার করে উপস্থাপন করতে পারলেন না, তিনি বাঁকা তেরা, তার হলো পুরো জিনিসটা মানে মানুষকে অন্যায় করার। বাংলা একাডেমি ডিজি বলেন কি, যারা পারবেন তারা আসবেন, সেম কথা বলেন প্রকাশক সমিতির সভাপতি, যারা পারবেন তারা আসবেন। অর্থাৎ আপনার ভিতরে কোনো ইনক্লুসিভ চিন্তা ভাবনাই নাই, আপনি পুরো জিনিসটাকে ছেড়ে দিয়েছেন, যে পারবে সে আসবে, যে পারবে না সে আসবে না। অর্থাৎ এখানে বড় কিন্তু একটা বিষয় ঠিক, ধরেন সরকার তো সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব সরকারের। এখন ধরেন এই যে দোকান মালিক সমিতি আজকে তারাও বিক্ষোভ করেছে, অনেক মানুষ রাস্তায় নেমেছে, অনেকেই চাচ্ছে লকডাউন না দিতে, তাই বলে কি সরকার আসলে লকডাউন তুলে নেবে? মানে প্রকাশকদের চাপেই বা কেন বইমেলা করতে হলো? আপনাকে তো জনে জনে মানুষের কথা আপনি শুনতে পাবেন না। লকডাউন কোনো গণতান্ত্রিক প্রক্রিয়া নয়, লকডাউন একটি সায়েন্স, আপনাকে সায়েন্টিফিক মেজার্স অ্যাপ্লাই করতে হবে। আপনি কি লকডাউন দিবেন নাকি? লকডাউন কি করোনা কি গণতন্ত্রের কথা শুনে নাকি, যে মনোয়ার এফেক্টেড হইলে স্টেটের জায়গায় এফেক্টেড করতে হবে? বিষয়টা তো তা নয়, এটা ভারসাম্যের জায়গা না, আপনাকে সায়েন্স অ্যাপ্লাই করতে। সেখানে কে কি বললো, এখানে দেখেন শক্তিশালী চক্র কারা, গার্মেন্টস, তাই তারা তাদের খোলা থাকবে, তারা কত বড় ক্ষমতা দেখিয়েছে, শ্রমিকদেরকে আনছে, শ্রমিকদেরকে নিয়েছে। শুধু তাই না, তারা এই 18 দফা স্বাস্থ্যবিধিকে উপেক্ষা করে নির্বাচন তো করেছে তারা লকডাউনের আগের দিন। সুতরাং কে কি বললো না বললো না, আজকে ইলেকশন ভোট গণনা চলছে মনে হয়। বাবন, আমি একটু ইন্টারাপ্ট করতে জি চাই। জি মনোরুল ইসলাম, আপনাকে আসতে চাচ্ছিলাম। মনোরুল ইসলাম, তাহলে আসলে সমাধান কি? আমরা ধরেন মানে পশ্চিমা বিশ্বের মতো, ইউরোপ আমেরিকার মতো অত খুব ভালো সিস্টেম কিংবা মানুষকে নিয়ম মানানো, মানুষকে বললে যে নিয়ম মানানো, সেটিও সম্ভব না। সমাধানের জায়গা আসলে কোথায় তাহলে বাংলাদেশের মতো? ধন্যবাদ বাবন, আমি যে এই বিষয়টিকে টাচ করতে চাচ্ছিলাম। জি, আমাদের দেশে যারা প্রশাসন চালান এবং উন্নত দেশগুলোতে যেখানে বর্তমানে করোনা একটা নিয়ন্ত্রিত অবস্থায় রয়েছে, যেমন আমি যে দেশে বাস করি মার্কিন যুক্তরাষ্ট্রে, জি জি, সেই দেশের প্রেসিডেন্ট যখন করোনা আসে এমন উদ্ভট বক্তব্য দিয়ে যাচ্ছিলেন যে এটি একটি ফ্লুর মতো, এবং সেই দেশটি একজন রাষ্ট্রযন্ত্রের শীর্ষ ব্যক্তি যিনি রাষ্ট্র পরিচালনা করবেন, যার অধীনে রাষ্ট্র পরিচালিত হয়, যার কমান্ডে সেই দেশের রাষ্ট্র ব্যবস্থা পরিচালিত হয়, সেই দেশের প্রেসিডেন্ট যখন বলেন এটা একটি ফ্লুর মতো অবস্থা, তার পরিণতিটি আমরা কিন্তু গত 1.5 বছর মার্কিন যুক্তরাষ্ট্রে দেখেছি। বিশ্বের সবচেয়ে হাইস্ট পরিমাণ লোক, সবচেয়ে বেশি, নিয়ার অ্যাবাউট 6 লাখ লোক মৃত্যুবরণ করেছে। পরবর্তীতে দেখেন এই গত 3 মাসে নতুন প্রেসিডেন্ট আসার পরে, জো বাইডেন আসার পরে কিন্তু তার একটি অভিজ্ঞতা দিয়ে এটার নিয়ন্ত্রিত আনার চেষ্টা করেছেন। আমি মনে করি যেমন গত 2 দিন আগে আমরা দেখলাম যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব 18টি নির্দেশনা জারি করেছেন করোনা নিয়ন্ত্রণ করার জন্য। ঠিক 2 দিন পরে আমরা কিসের নির্দেশনা পেলাম? ফুল লকডাউনের নির্দেশনা। তার মানে বিষয়টি কিভাবে দাঁড়ায়? কোনো সমন্বয় নেই, রাষ্ট্রযন্ত্রের যে বিভিন্ন অঙ্গগুলো থাকে তার সাথে কোনো সমন্বয় না থাকার কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে। এই ক্ষেত্রে আমি একটি কথাই বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী বিষয়টিকে হাতে নিয়ে, আমি আবারও বলছি, প্রয়োজনে সেনাবাহিনী, প্রয়োজনে বিডিআর, প্রয়োজনে সকল রাজনৈতিক দলকে আহ্বান জানিয়ে স্ব অবস্থান থেকে সাধারণ মানুষকে সচেতনতা করা প্রত্যেকের কাছে। আপনি যে মাস্কের কথা বললেন, দামের কথা বললেন, আমাদের দেশে যে গার্মেন্ট ইন্ডাস্ট্রি, মাস্ক তৈরি করা এটা 1 to 3 ব্যাপার। প্রচুর পরিমাণে মাস্ক তৈরি করে মানুষের কাছে হাতে হাতে দেওয়া, পুলিশ বিডিআরকে নিয়োজিত করা, মানুষ যেন সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে। এই 2টা কাজ যদি করা যায়,
আমাদের দেশের, আমি বিশ্বাস করি জি 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 বাংলাদেশের 75% এই করোনা ভাইরাস নিয়ন্ত্রণ করা সম্ভব। জি, অনেক ধন্যবাদ। অনেক প্রধানমন্ত্রী আমরা একেবারে শেষ পর্যায়ে সৌদি স্টেটে যে আপনার কাছে একটু শুনতে চাই, সৌদি স্টেটে তাহলে মানে ধরেন লকডাউনের কথা তো এই যে লকডাউন হওয়ার আগে থেকেই ধরেন এই যে গত 15 দিন ধরে যে পরিমাণ সংক্রমণ হচ্ছে, একরকম চাপ তো ছিল সরকারের উপরে যে লকডাউন দেওয়া হোক। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছিলেন যে একটা ব্যবস্থাপনায় আসলে যেতে হবে, নিয়ন্ত্রিত ব্যবস্থাপনায়। তাহলে মানে এটিকেও আপনারা বলছেন যে এটাতে খুব বেশি কাজ হবে না, তাহলে মানে এরকম লকডাউনের দরকার ছিল না বলছেন? লকডাউন করলে আপনাকে 14 দিন করতে হতো, লকডাউন করলে আপনাকে জোন ওয়াইজ গিয়ে করতে হতো, কিন্তু সবচেয়ে বড় কথা আপনি আগে থেকেই এটা প্রেডিক্ট করতে পারেন নাই। এখন যেটা হয়ে গেছে, আমরা তো প্রোয়েক্টিভ কিছু করি না, যা কিছু করি রিয়েক্টিভ ফ্যাশনে করি। এবং যেহেতু এখন হঠাৎ করে করোনা এসে বড় ধরনের এগ্রেসিভ হয়ে দাঁড়িয়েছে স্ট্রেইনটা, সুতরাং আমরা এই কাজগুলো করছি। যেমন আমরা কদিন আগে, 2 দিন আগে একটা অদ্ভুত কাজ করলাম। আমরা 12টা দেশ থেকে বাংলাদেশে যাত্রী ঢোকা নিষেধ করলাম, কিন্তু যে ইউকে থেকে সবচেয়ে বেশি বড় কঠিন ভাইরাসটা আসলো তাকে বন্ধ করলাম না। ইউকে কিন্তু ঠিকই আপনাকে বন্ধ করে দিল, অর্থাৎ আপনার দেশ থেকে তারা যেতে পারবে না। এজি উরুগুয়ে থেকে বেশি যাত্রী আসে বাংলাদেশে ইউকে যেতে, উরুগুয়ে বন্ধ করলেন কিন্তু ইউকে করলেন না। উদ্ভট কাণ্ড কারখানা। কিন্তু যেটা হয়ে গেছে সেটা তো হয়েই গেছে। আমার হাতে নিলাম আমি আমার নির্ভরতার চাবি। প্রত্যেকটা মানুষকে নিজের হাতে নিজে নির্ভরতার চাবিটা নিতে হবে, কবি যেটা বলেছেন। এখন আপনাকে মাস্ক করতে হবে, গণমাধ্যমে ব্যাপক প্রচার চালাতে হবে, মাঠ পর্যায়ের প্রশাসনকে মানুষের কাছে নিয়ে যেতে হবে, কোথাও দরকার হয় বল প্রয়োগ করতে হবে। এই যে মার্কিন যুক্তরাষ্ট্রের উদাহরণ আসলো, কোন গভর্নর, স্টেট গভর্নর, তারা কিন্তু ট্রাম্পের পাগলামিতে সায় দেয় না, তারা কিন্তু বল প্রয়োগ করেছে মানুষকে। কারণ তাদের কাছে প্রধান মুখ্য ছিল সংক্রমণ রোধ করতে হবে, মানুষের জীবন বাঁচাতে হবে। সুতরাং এবং সাথে সাথে তারা যেটা করেছে, কেউ যেন চিকিৎসা না পেয়ে মারা না যায়। তারা কিন্তু সেই চিন্তাটাও করেছে যে যাদের আর্থিক অবস্থা খারাপ তাদের আমি কি করব, তাদেরকে ব্যাংকের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে। আপনাকে তো একটা মেজারমেন্ট নিতে হবে রে ভাই, আপনি কোনো কিছু করবেন না কিন্তু ভাববেন মানুষ সব করবে। আলটিমেটলি ভিকটিম ব্লেমিং ইজ নট দ্য সলিউশন। ইউ শুড বি ভেরি প্রোঅ্যাক্টিভ না হয়ে রিঅ্যাক্টিভ হলে বেশি কিছু করা যায় না। অনেক ধন্যবাদ। আমরা একেবারে শেষ পর্যায়ে ইলিয়াস খান শুনতে চাই। ইলিয়াস খান, আপনার কাছে দিয়ে শেষ করবো, আসলে কি ধরনের পরামর্শ থাকবে বিশেষ করে নিম্নবিত্ত মধ্যবিত্ত মানুষ আসলে এই সময়টাই আসলে কিভাবে চলবে? অনেকে ধারণা করছেন এই সময়সীমা বাড়বে 7 দিনের পরে। ধারণা করছে এবং অনেকে এমনও বলছেন যে এটা ঈদ পর্যন্ত কন্টিনিউ করবে। আজকে দেশে যারা নিউ মার্কেটে বিক্ষোভ হয়েছে, কত ঈদটি তারা ধরতে পারেনি, রোজার ঈদ, তারপরে কোরবানি ঈদ, তারা কিন্তু ধরতে পারেনি, যে কারণে তারা বিপুলভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তারা কিন্তু একটি মোটামুটি ভালো অবস্থা দিক যাচ্ছিল। এখনো লকডাউন দেওয়ার কারণে কিন্তু তারা বিপন্ন হয়েছে। আমি মনে করি সরকারের যদি সুযোগ থাকে, সে আর্থিক সামর্থ্য থাকে, যারা একদম প্রান্তিক মানুষ, প্রান্তিক পোর, প্রান্তিক গরিব, তাদেরকে এখন গতবার দেওয়া হয়েছে, যদিও সেটি নিয়ে আওয়ামী লীগের নেতা কর্মীরা ব্যাপক দুর্নীতি করেছে বলে অভিযোগ আছে, সেটি সামাল দিয়ে যাতে গরিব মানুষ চলতে পারে, যারা বাংলাদেশের একটা বিরাট অংশ মানুষ দিন আনে দিন খায়, তাদের বিষয়টা কিন্তু চিন্তা করতে হবে। সুতরাং লকডাউন, রেজা ভাই যেটি বলেছেন, পুরো বাংলাদেশের লকডাউন, এটি কোনো কথা নেই, এটি কথার কথা। এটি এলাকা বেশি, যে এলাকায় বেশি সংক্রমণ হচ্ছে সেই এলাকা থেকে মানুষ যাতে বাইরে না যেতে পারে, সেটি আমাদের মাথায় রাখতে হবে। আর এই ভুল যা হয়ে গেছে, এখন উত্তরণের রাস্তা হচ্ছে মানুষকে সচেতন করতে হবে, আইন প্রয়োগ করতে হবে, প্রয়োজনে মানুষকে মাস্ক করতে হবে, হাত ধুতে হবে, সহজ যে বিষয়গুলো রোদ পোহাতে হবে, এগুলো কিন্তু মানা খুব জরুরি বলে আমি মনে করি। এবং সবচেয়ে বড় কাজ হচ্ছে মানুষকে সচেতন করে তোলা, যে যে কোনো সময় করোনার নতুন ভেরিয়েন্ট সেগুলো যাতে আমরা মোকাবেলা করতে পারি, এই প্রচেষ্টা আমাদের। অনেক ধন্যবাদ। গুরুত্বপূর্ণ কথা বলেছেন তিনজনই। অনেক ধন্যবাদ দিতে হচ্ছে সৌদি স্টেটের ইলিয়াস খান, মনোরুল ইসলাম, আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ এই রাতে আপনাদের মূল্যবান সময় নিউজ 24 এর নিউজ রুম সংলাপে দেওয়ার জন্য। দর্শক, আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন, আপনাদেরকে ধন্যবাদ। যে বিষয়টি আসলে জনপ্রতিনিধিদের বিষয়ে আমরা আসলে আলাপই করতে পারবো না, নিশ্চয়ই এই বিষয়ে আমরা পরে কোনো একদিন বিস্তারিতভাবে আলোচনা করবো, যেটি সৌদি স্টেটে যা একটু টাচ করেছিলেন। কারণ আমাদের দেশে তো জনপ্রতিনিধিদের অভাব নেই। আশা করি এই সময়ে ক্রান্তিকালে জনপ্রতিনিধিরা নিজ নিজ জায়গায় বিশেষ ব্যবস্থা নেবেন স্বাস্থ্যবিধি মানে। তো অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। শুভরাত্রি। নিশ্চয়ই দেখা হবে অন্য সময়। ভালো থাকবেন।